হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর একটা সোজা চ্যাপ্টার গ্র্যাভিটেশন বা মহাকর্ষ নিয়ে আলোচনায় বসবো। এই লেকচার সিরিজে যে বিষয়গুলি কভার করা হবে সেগুলি হলো বেসিক ইন্ট্রোডাকশন অফ গ্র্যাভিটেশন, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, acceleration due to gravity, change of G in different situation, তাহলে আমরা বেসিক ইন্ট্রোডাকশন সম্পর্কে দেখি। 1665 খ্রিস্টাব্দে আমাদের নিউটন সাহেব একদিন এই আপেল গাছের তলায় বসেছিলেন এবং টুক করে একটা আপেল নিচে পড়ার পরে তার মাথায় এই গ্র্যাভিটেশন সম্পর্কিত বিষয়ের ধারণা উদ্ভূত হলো। যদিও ছাত্ররা মনে করে সেদিন আপেলটা পড়ার পরিবর্তে যদি একটা ডাব পড়তো তাহলে ভালো হতো, দেন তাহলে আমাদের এত জ্বালা যন্ত্রণা ভোগ করতে হতো না। তাহলে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন কি? এটা বুঝতে গেলে আমাকে বুঝতে হবে ফোর্স অফ গ্র্যাভিটি সম্পর্কে। ফোর্স অফ গ্র্যাভিটি বা মহাকর্ষ সম্পর্কে আমাকে বুঝতে হবে। আর নেচারে যত রকম ফোর্স আছে, আর সেই ফোর্সগুলোর মধ্যে ওয়ান অফ দ্য উইকেস্ট ফোর্স হচ্ছে ফোর্স অফ গ্র্যাভিটি। যেমন আমাদের নেচারে যে ফোর্সগুলো বেসিক্যালি এক্সিস্ট করে সেগুলি কি মোটামুটি, যেমন এফই বা আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, বা যেটাকে আমরা বলে থাকি স্থিরতাড়িতিক আকর্ষণ বা বিকর্ষণ বল, এফএন বা নিউক্লিয়ার ফোর্স, যেটাকে আমরা বলি নিউক্লিয় বল, এফডব্লিউ উইক ফোর্স, এফএস স্ট্রং ফোর্স, আর এফজি দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স। এখন এই যত রকম ফোর্স আছে এই ফোর্সগুলোর মধ্যে সব থেকে উইকেস্ট ফোর্স হচ্ছে আমাদের ফোর্স অফ গ্র্যাভিটি। এখন নিউটন সাহেব কি বললেন এই সম্পর্কে? নিউটন সাহেবের মত অনুসারে মহাজগতে উপস্থিত দুটি বস্তুকণা যাদের মধ্যবর্তী একটা দূরত্ব রয়েছে আর, যাদের মধ্যবর্তী দূরত্ব রয়েছে আর, এই দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। যেমন এই M1 একটা বস্তু, M2 একটা বস্তু, এবং এদের মধ্যে সেপারেশন বা ডিস্টেন্সটা হচ্ছে আর। তাহলে এই M1 বস্তু এবং M2 বস্তু তাদের ভর কেন্দ্রগামী সংযোজক সরলরেখা বরাবর পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করবে সেই বলটির মান
বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ F ভ্যারিজেস m1 ইন্টু m2, এবং এই দুটি বস্তু কণার মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বটা যেহেতু r, তাহলে আমরা বলতে পারি F ভ্যারিজেস 1/r²। এবার এই দুটো বিষয়কে যদি আমরা একত্রিতভাবে লিখবার চেষ্টা করি, তাহলে আমরা লিখতে পারবো যে F ভ্যারিজেস m1 m2 বাই r²। এখন এই প্রপোর্শনাল চিহ্ন উঠলে আমাদের একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটাকে আমরা বলছি ক্যাপিটাল জি, জি m1 ইন্টু m2 বাই r²। তাহলে এখানে এই জিটা কি? এই ক্যাপিটাল জি হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে যেহেতু একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, এর নিশ্চয়ই একটা মান আছে, এবং সেই মানটা হলো 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার kg⁻²। তাহলে আমরা নিউটনস ল অফ গ্র্যাভিটি ফর্মুলা কি পেলাম? F = g m1 m2 বাই r²। এবার এটাকে যেহেতু ফোর্স একটা ভেক্টর, তাহলে এটাকে আমরা একটু ভেক্টর ফর্মেও দেখাতে পারি। সো নিউটনস ল অফ gravity in vector form। তাহলে আমরা এখানে একটা 3-ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমকে কনসিডার করে নিই। let's say this is our 3-dimensional Cartesian coordinate system, যেখানে এটা আমাদের x অ্যাক্সিস, এটা আমাদের y অ্যাক্সিস, আর এটা আমাদের z অ্যাক্সিস, এবং এখানে দুটো পয়েন্ট মাস পার্টিকেল আছে। এই একটা পার্টিকেল আর আমাদের এই আরেকটা পার্টিকেল, যাদের পজিশন ভেক্টর ফর্ম অরিজিন এটা, ধরা যাক প্রথম পার্টিকেলটা হলো আমাদের m1 এবং দ্বিতীয় পার্টিকেলটা আমাদের m2। তাহলে অরিজিন ও সাপেক্ষে m1 এর পজিশন ভেক্টর হচ্ছে r1 ভেক্টর, এবং m2 পজিশন ভেক্টর হলো r2 ভেক্টর, এবং m1 সাপেক্ষে m2 যে অবস্থান সেটাকে আমরা ডিনোট করছি r21 ভেক্টর দিয়ে। মানে 1 নম্বর পার্টিকেলের সাপেক্ষে 2 নম্বর পার্টিকেলের অবস্থান। তাহলে আমরা এই যে ত্রিভুজটা দেখছি, এখানে আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্রকে যদি কাজে লাগাই, তাহলে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে r1 ভেক্টর প্লাস r21 ভেক্টর ইকুয়াল টু r2 ভেক্টর। তাহলে r21 ভেক্টর
ইকুয়াল টু r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। তাহলে এখন m1 বস্তুর জন্য m2 বস্তুর উপর প্রযুক্ত বল, দ্যাট ইজ ফোর্স অন m2 ডিউ টু m1, এটাকে আমরা কি লিখতে পারি? F21। দ্বিতীয় 1 নম্বর বস্তুর জন্য 2 নম্বর বস্তুতে ক্রিয়াশীল বল, দ্যাট ইজ G m1 m2 ডিভাইডেড বাই r21 r21 স্কোয়ার r21 ক্যাপ। তাহলে এটাকে আরো প্রিসাইজ ওয়েতে লিখলে আমরা লিখতে পারবো F ভেক্টর ইকুয়াল টু G m1 m2 ডিভাইডেড বাই r21 কিউব r21 ভেক্টর। আর r21 এর মডিউলাসকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারবো G m1 m2 ডিভাইডেড বাই মডিউলাস r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর তার হোল কিউব r21 ভেক্টর। তাহলে এইভাবে আমরা নিউটনের মহাকর্ষ সূত্রকে ভেক্টর ফর্মে ডিনোট করতে পারি। এবার একইভাবে আমরা বলতে পারি যে ফোর্স অন m1 বা m1 বস্তুর উপর m2 বস্তুর জন্য প্রযুক্ত বল, তাহলে এটাকে আমরা কি লিখব? এটাকে আমরা একইভাবে লিখব F12 ইকুয়াল টু G m1 m2 ডিভাইডেড বাই r2 মাইনাস r1 তার হোল কিউব r12 ভেক্টর। এখন আমরা কি জানি? আমরা জানি যে r21 ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস r12 ভেক্টর। সো এইখান থেকে আমরা বলতে পারি যে F21 ইকুয়াল টু মাইনাস F12। তার মানে প্রথম বস্তুর জন্য দ্বিতীয় বস্তুতে প্রযুক্ত বল এবং দ্বিতীয় বস্তুর জন্য প্রথম বস্তুতে প্রযুক্ত বল এদের মান সমান, কিন্তু বল দুটির অভিমুখ বিপরীত। এটা অ্যাকচুয়াল নিউটনের তৃতীয় সূত্র ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্রকে দর্শায়। তাহলে এটা আমরা বলতে পারি থার্ড ল অফ নিউটন। এখন আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের কিছু প্রপার্টি সম্পর্কে জানতে হবে। তাহলে হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বলের বৈশিষ্ট্য সমূহ কি? প্রথমে মাথায় রাখতে হবে গ্র্যাভিটেশনাল ফোর্স একটা অ্যাট্রাকটিভ ফোর্স বা আকর্ষণ বল। তাহলে ফার্স্ট পয়েন্ট, অ্যাট্রাকটিভ ফোর্স। 2 নম্বর পয়েন্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দূরত্ব এবং বৃহৎ থেকে বৃহৎ দূরত্বের ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য হয়। অর্থাৎ সাবঅ্যাটমিক লেভেল থেকে গ্যালাক্সি
পর্যন্ত এই সূত্র আমাদের প্রযোজ্য। 3 নম্বর, জি এর মানের সর্বজনীনতা। জি এর মান, তুমি জলের তলায় যাও বা ভূপৃষ্ঠের উপরে থাকো বা মহাশূন্যে চলে যাও, যেখানেই চলে যাও না কেন, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ এটা 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার kg⁻⁻2 এটাই থাকবে। তার ফলে দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষীয় আকর্ষণ বল মাধ্যমের উপর নির্ভর করে না। মাধ্যমের উপর নির্ভরশীল নয়। সরি টু সে, আমার বাংলা হাতের লেখা অত্যন্ত বাজে। তাহলে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা কি, নিউটনস ল ভার্সেস কুলম্বস ল। তাহলে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন আর কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক, এই দুটোর মধ্যে আমাকে কি করতে হবে, কম্প্যারিজন করতে হবে। তাহলে আমি যদি ম্যাথমেটিক্যাল ফর্মুলাটাকে ডিনোট করি, তাহলে নিউটনস ল আমরা পেয়েছি এফ ইকুয়াল টু জি m1 m2 by r square, whereas Coulomb's law is written as F equal to 1/4 pi epsilon 0 q1 q2 by r square। দুটো দেখে প্রথম যে সাদৃশ্যটা চোখে পড়ছে, দুটোই ইনভার্স স্কয়ার ল বা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ইনভার্স স্কয়ার লকে মেনে চলে বোথ। কিন্তু যেটা একটু আগে আমরা আলোচনা করলাম, যে নিউটনস ল অফ গ্র্যাভিটি বা নিউটনের মহাকর্ষ সূত্র সবসময় কি আকর্ষণ বল, বা এটা সবসময় কি অ্যাট্রাকটিভ ফোর্স। কিন্তু কুলম্বস ল আমরা কি জানি, আমরা জানি সম আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিষম আধান পরস্পরকে আকর্ষণ করে। ফর এক্সাম্পল, যে আমরা বলতে পারি যে দুটো ছেলে যদি সমবয়সী থাকে তারা সামনাসামনি আসলে মারামারি করতে পারে, কিন্তু দুটো সমবয়সী ছেলে এবং মেয়ের মধ্যে কি হয়, একটা আকর্ষণ সম্পর্ক বা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, রাইট? তার জন্য আমরা বলতে পারি যে প্রকৃতির নিয়ম যে বিষম বস্তু বা বিপরীত বস্তুর উপর সবসময় একটা আকর্ষণ থেকে যায়, কিন্তু সমবস্তুর উপর সবসময় একটা বিকর্ষণ আসে। তার জন্য আমরা বলি যে সম আধান পরস্পরকে বিকর্ষণ করে কিন্তু বিষম আধান পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ কুলম্বস ল আমাদের অ্যাট্রাকটিভ as well as repulsive in nature হয়ে থাকে। আর আমরা যেটা পেলাম যে ভ্যালু অফ জি, জি এর ভ্যালুটা আমরা কত পেয়েছি, জি এর ভ্যালু আমরা পেয়েছি 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার kg⁻⁻2। সিমিলার ওয়েতে 1/4 পাই এপসাইলন 0 এর যদি ভ্যালুটাকে বলা হয়, দ্যাট ইজ 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার কুলম্ব⁻²। আচ্ছা, তাহলে দুটো ভ্যালুর দিকে ভালো করে নজর দিলে আমরা কি দেখতে পাবো, যে এটা 10⁻11 অর্ডারে আর এটা 10⁻9 অর্ডারে। সো এখান থেকে একটা কনক্লুশন ডিরাইভ হলো কি, ফোর্স অফ গ্র্যাভিটির থেকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স much greater than gravitational force Fg। তাহলে আমরা বলতে পারবো
যে সমস্ত নিউমেরিক্যাল প্রবলেমে আমাদের নিউটনস ল এবং কুলম্বস ল বোথ সাইমালটেনিয়াসলি অ্যাপ্লিকেবল হচ্ছে, সেখানে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সকে নেগলেক্ট করতে পারি অ্যাজ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা মানে স্থিরতাড়িতিক আকর্ষণ বা বিকর্ষণ বল আমাদের মহাকর্ষীয় বলের থেকে মানে অনেক অনেক গুণ বড় হয়। এইবার আমাদের জানতে হবে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অবিকর্ষীয় ত্বরণ সম্পর্কে। আচ্ছা, নিউটনের সেকেন্ড ল থেকে আমরা একটা জিনিস পেয়েছি, যেটা আমরা পাই সেটা ম্যাথমেটিক্যাল লিখলে এফ ইকুয়াল টু এম এ, আর এখান থেকে এ আসছে আমাদের এফ বাই এম, অর্থাৎ কি ইউনিট মাস বা একক ভরের বস্তুর উপর প্রযুক্ত বলকেই আমরা ত্বরণ বলছি। তাহলে আমরা কি জানি, পৃথিবী কোনো একটা বস্তুকে নিজের কেন্দ্র বরাবর আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে আমরা অভিকর্ষীয় বল বলে থাকি। এইবার এই অভিকর্ষজ বলের প্রভাবে বস্তু কণার উপর যে ত্বরণ সৃষ্টি হয় তাকেই আমরা বলছি অভিকর্ষীয় ত্বরণ বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এটাকে আমরা জি ভেক্টর দিয়ে সিম্বলাইজ করতে পারি। তাহলে জি যখন আছে তাহলে জি এর একটা মান আছে, এটাকে আমাকে বের করতে হবে। তাহলে ধরা যাক পৃথিবী একটি আমাদের গোলক, তাহলে পৃথিবী একটা গোলক এবং পৃথিবী থেকে আমাদের এই হাইট উপরে একটা বস্তু রাখা আছে, এই হাইট উপরে একটা বস্তু আছে এবং পৃথিবীর ব্যাসার্ধটা আর, আর ভূপৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতা হচ্ছে এইচ, পৃথিবীর ভর ক্যাপিটাল এম এবং বস্তুটার ভর স্মল এম। তাহলে পৃথিবী এবং বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান কত হবে? মহাকর্ষ বলের মানটাকে আমরা এফ জি দিয়ে ডিনোট করছি, দ্যাট ইজ জি m1 m2 divided by center to center distance r plus h এর স্কয়ার, রাইট। যেখানে আমাদের m1টা কি, m1 হচ্ছে মাস অফ আর্থ, দ্যাট ইজ ক্যাপিটাল এম, আর m2 হচ্ছে মাস অফ অবজেক্ট, দ্যাট ইজ স্মল এম। সো এখন আমাদের এফ জি দেখতে কেমন হবে? এফ জি দেখতে হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। তাহলে আমাদের এম মাসের উপর প্রযুক্ত বল হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। তাহলে ইউনিট মাসের উপর প্রযুক্ত বল কত হবে? সেটা হবে এফ সাফিক্সে জি ডিভাইডেড বাই স্মল এম, দ্যাট ইজ জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার স্কোয়ার। আর এটাকেই আমরা লিখছি স্মল জি ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই আর প্লাস এইচ তার স্কোয়ার। এটা আমাদের অ্যাক্সিলারেশন অফ গ্র্যাভিটি। তাহলে এখন যদি এই এইচ হাইটটা আমাদের আর এর রেসপেক্টে খুব কম হয়, সো হোয়াট উই ক্যান রাইট, জি ইকুয়াল টু
জি ক্যাপিটাল এম বাই আর প্লাস এইচ স্কোয়ার যদি কি বলছি পৃথিবীর ব্যাসার্ধ সাপেক্ষে ভূপৃষ্ঠ থেকে বস্তুটির উচ্চতা অনেক কম হয়, দ্যাট মিনস এইচ ইজ মাচ মাচ লেস দ্যান অফ আর, তাহলে আমরা এইচ কে নেগলেক্ট করতে পারি এবং সেক্ষেত্রে জি এর মান আসবে আমাদের জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এখন আমরা আর্থকে কি কনসিডার করলাম? আর্থকে আমরা কনসিডার করেছি একটা স্ফিয়ার, রাইট? আর্থকে আমরা কনসিডার করছি একটা স্ফিয়ার রূপে, যার ব্যাসার্ধটা আমার আর এবং আর্থের মাস হচ্ছে আমার ক্যাপিটাল এম। তাহলে আর্থকে আমরা একটা আর ব্যাসার্ধের গোলক রূপে যদি কল্পনা করি তাহলে আমরা বলতে পারি ভলিউম বা আয়তন কত আর্থের, সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব, এবং আর্থ বা পৃথিবীর ঘনত্ব যদি রো হয়, দ্যাট মিনস ডেন্সিটি অফ আর্থ বা পৃথিবীর ঘনত্ব যদি আমার রো হয়, তাহলে আমরা পৃথিবীর ভর বা বলতে পারি মাস অফ আর্থ, এটা কত হবে? এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এম ইকুয়াল টু আমি বলতে পারি ভি রো। তাহলে এটাকে যদি লিখি তাহলে কত হবে? 4/3 পাই আর কিউব রো। তাহলে আমরা এম এর জায়গায় এই 4/3 পাই আর কিউব রো কে যদি বসিয়ে দেই, সেক্ষেত্রে আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষীয় ত্বরণের মানে যে পরিবর্তনটা আসবে সেটা হলো জি ইকুয়াল টু জি ইন্টু 4/3 পাই আর কিউব রো ডিভাইডেড বাই আর স্কোয়ার। অতএব জি ইকুয়াল টু 3.5 পাই আর রো জি, 3.5 পাই আর রো জি। এটা আমাদের পৃথিবী পৃষ্ঠে কোনো একটা বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষীয় ত্বরণের মান। এখন এই অভিকর্ষীয় ত্বরণের মান বিভিন্ন কারণে পরিবর্তিত হয়। এখন আমরা সেই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করব। যেমন প্রথম পর্যালোচনায় আসছে ভ্যারিয়েশন অফ জি ডিউ টু শেপ অফ দ্য আর্থ। তাহলে পৃথিবীর আকৃতি কেমন? যখন পৃথিবীর আকৃতি নিয়ে আমাদের পর্যালোচনা করা হয়েছিল, তখন বিভিন্ন ভৌগোলিকবিদ তাদের বিভিন্ন অভিমত পোষণ করেছে এবং সর্বসম্মতভাবে যে অভিমতটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়েছিল সেটি হলো পৃথিবীর আকৃতি জিওড শেপে বা জিওড শেপের। এবার এই জিওড শেপটা অর্থাৎ হলো পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা পৃথিবীর আকৃতিকে ইলিপসয়েড ধরে নেব। বা আমি বলতে পারি উপবৃত্তাকার গোলক, রাইট? তাহলে যখন ইলিপসয়েড, তার একটা কি থাকবে? তার একটা সেমি মেজর অ্যাক্সিস থাকবে, একটা সেমি মাইনর অ্যাক্সিস থাকবে। আর একটা আছে আমাদের সেমি মাইনর অ্যাক্সিস,
তাহলে লার্জেস্ট ডায়ামিটার যেটা, সেটা আমাদের সেমি মেজর অ্যাক্সিস, অর্থাৎ এটা আমাদের কোথায়, বিষুবরেখা অঞ্চল। বরাবর ব্যাস বা নিরক্ষীয় ব্যাস। আর সেমি মাইনর অ্যাক্সিস কোনটা, দুই মেরু বরাবর ব্যাস। যথারীতি এই নিরক্ষীয় ব্যাসার্ধ আর ই, কি radius of the ইকুয়েটর বা নিরক্ষীয় অঞ্চলের ব্যাসার্ধ। আর আরপি কি, আরপি রেডিয়াস অফ পোল, বা আর আমি বলতে পারি পোলার রেডিয়াস বা মেরু অঞ্চল বরাবর ব্যাসার্ধ। তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশনে আসতে পারি, যে ইকুয়েটর বরাবর বা নিরক্ষীয় অঞ্চল বরাবর আমাদের অভিকর্ষীয় ত্বরণের মানকে আমরা লিখতে পারি জি সাফিক্সে স্মল ই, সেটা কত হবে, জিএম বাই আর স্কোয়ার। আর আমাদের মেরু অঞ্চল বরাবর অভিকর্ষীয় ত্বরণের মান কত হবে, জিপি ইকুয়াল টু জিএম বাই আর পি স্কোয়ার। এখন দেখো দুটোতেই লবে আছে জি ক্যাপিটাল এম, ক্যাপিটাল জি ক্যাপিটাল, কিন্তু নিচে একটাতে আছে আর স্কোয়ার এবং আরেকটাতে আছে আর পি স্কোয়ার। অর্থাৎ হরের পজিশনে মান যত বেশি হবে তত আমাদের ভগ্নাংশের মান কমে যাবে। অর্থাৎ যেহেতু আমাদের আরির মান আর পি অপেক্ষা বড়, অর্থাৎ নিরক্ষীয় ব্যাসার্ধ যেহেতু আমাদের পোলার ব্যাসার্ধ অপেক্ষা বড়, সেহেতু আমাদের জিপি এর মান জিই এর থেকে বড় হবে। সো এখান থেকে আমরা কনক্লুশন পেলাম, জি পোল ইজ গ্রেটার দেন জি ইকুয়েটর। যদি আমরা শেপের রেসপেক্টে আলোচনা করি তাহলে আমরা এটাকে লিখতে পারবো জি পোল ইকুয়াল টু জি ইকুয়েটর প্লাস 0.018 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই 0.018 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই কারেকশন টার্মটা আমাদের উদ্ভূত হয়। নেক্সট, এইবার আমাদের আলোচ্য বিষয় উচ্চতার সাথে সাথে আমাদের জি এর ভ্যালুর পরিবর্তন বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের মানের পরিবর্তন। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এক পৃথিবী আছে, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, এবং ভূপৃষ্ঠ থেকে এইচ হাইট উপরে একটা বস্তু রাখা আছে যার ক্ষেত্রে আমাদের জি এর মানটা নির্ণয় করতে হয়। তাহলে আমরা বলতে পারছি যে মাস অফ দ্য আর্থ হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে ছবি থেকে স্পষ্ট যে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর প্লাস এইচ। তাহলে ভূপৃষ্ঠের উপর
আমার অভিকর্ষ ত্বরণের মান, ভ্যালু অফ জি অ্যাট আর্থ সারফেস, সেটা কত হবে? সেটা স্মল জি ইকুয়াল টু আমরা জানি জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এবার এই উচ্চতা উপরে কোনো একটা পজিশনে আমাদের জি এর মান হবে ভ্যালু অফ জি at a height h from the earth's surface, এটাকে আমরা লিখতে পারবো g প্রাইম ইকুয়াল টু g ক্যাপিটাল M বাই r প্লাস h তার স্কোয়ার। তাহলে ফার্স্টটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিচ্ছি এবং সেকেন্ডটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 দিচ্ছি। তাহলে এবার যদি আমি 2/1 করি, 2/1 করলে আমরা কি পাবো? আমরা পাবো জি প্রাইম ডিভাইডেড বাই জি, এটা আসছে আমাদের জি প্রাইম ডিভাইডেড বাই জি করছি, সরি, gm divided by r plus h third square divided by gm by r square, right? এটা আমাদের আসছে। তাহলে আমাদের উপর নিচ থেকে জিএম কেটে যাচ্ছে অ্যান্ড আলটিমেটলি আমরা পাচ্ছি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের থাকছে আর স্কোয়ার, নিচের থেকে যদি আমি আর স্কোয়ারকে কমন নেই তাহলে পড়ে থাকছে 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। এবার এই আর স্কোয়ার যদি কেটে যায় তাহলে আমরা এটাকে লিখতে পারবো 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম জি প্রাইম বাই জি, এটা আসছে 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2। এখন যদি উচ্চতা এইচটা পৃথিবীর ব্যাসার্ধ থেকে অনেক কম, তাহলে এই বাইনোমিয়াল এক্সপেনশনে আমি হায়ার অর্ডার টার্মকে নেগলেক্ট করে দিতে পারি এবং লিখতে পারবো জি প্রাইম ইকুয়াল টু জি 1 মাইনাস 2h বাই আর। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যদি আমরা উপরের দিকে উঠতে থাকি তাহলে আমাদের জি এর মান কমতে থাকে। তাহলে এই জি এর পরিবর্তনের পার্সেন্টেজ রেট কতটা সেটা আমাকে জানতে হবে। তাহলে এই ফর্মুলাটাকেই আমি যদি আরেকটু ভাঙিয়ে লিখি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা এখান থেকে পাচ্ছি জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস জি ইন্টু 2h বাই আর। সো এখান থেকে লেখা যাবে জি 2h বাই আর ইকুয়াল টু জি মাইনাস জি প্রাইম। তাহলে জি মাইনাস জি প্রাইম ডিভাইডেড বাই জি ইকুয়াল টু 2h বাই আর। এটা হচ্ছে আমাদের জি এর কতটা রেট চেঞ্জ হলো। আর পার্সেন্টেজ চেঞ্জ
বা শতকরা পরিবর্তন কতটা হচ্ছে, সেটাকে আমরা লিখতে পারবো পার্সেন্টেজ চেঞ্জ, that is g minus z prime divided by g into 100%, that is 2h by r into 100%। এতটা এখানে আমরা উচ্চতার সাথে আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে দেখালাম। এরপর আমাদের জানতে হবে গভীরতার সাথে কেমন পরিবর্তন হয়। তাহলে ভ্যারিয়েশন অফ জি উইথ ডেপথ, ধরে নেওয়া যাক যে পৃথিবী পৃষ্ঠে আমাদের অভিকর্ষ ত্বরণের মান জি, এবং পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা ডি গভীরতায় গিয়ে পৌঁছাই, তাহলে আমাদের অভিকর্ষ ত্বরণের মান হয় জি প্রাইম। এবং চিত্র থেকে স্পষ্ট যে পৃথিবীর ব্যাসার্ধ এখানে ক্যাপিটাল আর, এবং পৃথিবীর যে ভর সেটা হচ্ছে ক্যাপিটাল এম। এখন ডি গভীরতায় যদি আমি একটা একক ভরের বস্তু নিয়ে যাই, তার উপর যে বলটি ক্রিয়াশীল হবে, সেই বলটি থেকেই আমরা অভিকর্ষ ত্বরণের মান পাব। তাহলে আমরা দেখতে পেয়েছি যে পৃথিবী পৃষ্ঠে at the surface of earth value of g কত, আমরা একটু আগে পেয়েছিলাম 4/3 পাই আর রো জি, যেখানে রো কি, রো হচ্ছে ডেনসিটি অফ আর্থ বা পৃথিবীর ঘনত্ব, আর at a depth of d from the earth's surface বা পৃথিবী পৃষ্ঠ থেকে ডি গভীরতায় আমরা জি এর মান কত পাবো, আমরা জি এর মান পাবো জি প্রাইম। সেটা কি হবে 4/3 পাই। এবার আর এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, ডি গভীরতায় গেছি, তাহলে এবার ডি গভীরতা গেলে ক্যাপিটাল আরটা কতটা রিডিউস করলো, ডি পরিমাণ রিডিউস করেছে। তাহলে এই ডি পরিমাণ রিডিউস করায় এখানে যে গোলকটা অঙ্কিত হবে তার মাসকে আমরা কনসিডার করছি, তাহলে আর এখানে চেঞ্জ হয়ে যাবে ক্যাপিটাল আর মাইনাস ডি তে, ক্যাপিটাল আর মাইনাস ডি রো জি। তাহলে প্রথমটাকে আমরা যদি 1 নম্বর সমীকরণ বলি এবং দ্বিতীয়টাকে যদি আমি 2 নম্বর সমীকরণ বলি, তাহলে 2/1 করলে আমরা কি পাবো, আমরা পাবো জি প্রাইম বাই জি ইজ আর মাইনাস ডি ডিভাইডেড বাই আর, তাহলে 1 মাইনাস ডি বাই আর। তাহলে এখান থেকে জি আসছে কত, জি প্রাইম আসছে কত, জি প্রাইম আসছে জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। এটাই হলো গভীরতার সাথে আমার সম্পর্ক। এইবার কিছু স্পেশাল ধারণার দিকে আসি। যদি আমি বলি at the center of the earth, মানে পৃথিবীর একদম কেন্দ্রে চলে গেলে, কেন্দ্রে চলে গেলে কি হচ্ছে, ডি গভীরতাটাই আমার ক্যাপিটাল আর এর সমান হয়ে যাচ্ছে। সো আমি বলতে পারি ডি টেন্স টু ক্যাপিটাল আর, তাহলে সেটা কত হয়ে যাবে, জি প্রাইম ইকুয়াল টু জি
1 মাইনাস ডি এর জায়গায় এবার লিখবো ক্যাপিটাল আর বাই আর, দ্যাট মিনস জি 1 মাইনাস 1, তাহলে জি প্রাইম ইকুয়াল টু 0। তাহলে আমরা পৃথিবীর কেন্দ্রে চলে গেলে অভিকর্ষীয় ত্বরণের মান 0 হয়ে যায়। তাহলে আমরা উচ্চতার সাথে এবং গভীরতার সাথে অভিকর্ষীয় ত্বরণের সম্পর্ককে দেখলাম। এইবার পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের নিরিখে অভিকর্ষীয় ত্বরণের যে পরিবর্তন হয় সেটাকে আমরা একটা লেখচিত্রের মাধ্যমে যদি দর্শাই তাহলে সেটা অনেকটা এরকম হবে। সাপোজ আমরা একটা 2D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমকে কনসিডার করব। তাহলে এটা আমাদের সেই 2D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, যার আমরা এক্স অ্যাক্সিস বরাবর জি এর ভ্যালুকে কনসিডার করছি আর ওয়াই অ্যাক্সিস বরাবর সেন্টার থেকে ডিস্টেন্সকে কনসিডার করা হচ্ছে। তাহলে সেন্টার থেকে যদি ডিস্টেন্সকে কনসিডার করা হয় আমরা কি জানলাম, পৃথিবীর সেন্টারে বা পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষীয় ত্বরণের মান 0 হয় এবং কেন্দ্র থেকে যত আমি ভূপৃষ্ঠের দিকে অ্যাপ্রোচ করব তত জি এর মান লিনিয়ারলি বা সরল রৈখিকভাবে বাড়তে থাকে। সো এটা প্রথমে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে ভূপৃষ্ঠে আমরা একটা সর্বোচ্চ মানে পৌঁছাবো। তাহলে এটা আমাদের এখানে জি এর মান আমাদের সর্বোচ্চ। তাহলে এখানে আমরা বলতে পারি স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, এবং এরপরে ভূপৃষ্ঠ থেকে যত আমি উপরের দিকে যেতে থাকব তত আমার এটা কি হবে, এক্সপোনেনশিয়াল ফল আমরা দেখতে পাবো। তাহলে এর থেকে উপরে গেলে আমাদের জি এর ভ্যালুটা আস্তে আস্তে এইভাবে কমতে থাকবে। তাহলে প্রথম পার্টটা আমাদের স্মল আর ইজ লেস দেন আর, আর এদিকে স্মল আর ইজ গ্রেটার দেন আর। এটা হচ্ছে আমাদের দূরত্বের সাথে আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি তার পরিবর্তনের একটা লেখচিত্র। এর পরবর্তী আলোচ্য বিষয় এটা যে পৃথিবীর আবর্তন গতির জন্য আমাদের জি এর পরিবর্তনটা। তাহলে দেখো যে আমাদের পৃথিবী পৃষ্ঠে একটা পয়েন্ট পি দেওয়া আছে যার অক্ষাংশ হচ্ছে ল্যামডা বা ল্যাটিটিউড ল্যামডা। তাহলে অক্ষাংশ ল্যামডা, তাহলে ল্যাটিটিউড অফ পয়েন্ট পি ইজ ল্যামডা। এখন পি পয়েন্টে একটা আমি একক ভরের বস্তুকে রেখেছি বা সে এম ভরের একটা বস্তুকে রেখেছি। তাহলে এই এম ভরের বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে একটা আকর্ষণ বল ফিল করবে যেটা বস্তুর ওজন এমজি, এবং পৃথিবীর আবর্তন গতি বা ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে পৃথিবী ঘুরছে বলে একটা অপকেন্দ্র বল এফসিকেও সে অনুভব করবে। তাহলে এই এফসির ডিরেকশনটা যদি আমাদের এরকম ভাবে বাইরের দিকে হয়, দিস ইজ আওয়ার এফসি, এই অ্যাঙ্গেলটা ল্যামডা, সো এই অ্যাঙ্গেলটাও আমাদের ল্যামডা, তাহলে এটা হবে এফসি কজ ল্যামডা। তাহলে এই পি বস্তুর উপর ক্রিয়াশীল বল দুটো আমরা পাচ্ছি, একটা এফসি কজ ল্যামডা আর একটা হচ্ছে ওজন এমজি। তাহলে এই পি বিন্দুতে যে নেট ফোর্স কাজ করছে এমজি প্রাইম, তার ভ্যালুটা কত আসছে, তার ভ্যালুটাকে আমরা লিখতে পারবো মডিউলাস এমজি প্রাইম ইজ রুট ওভার এমজি স্কোয়ার প্লাস এফসি কজ ল্যামডা তার স্কোয়ার
প্লাস 2mg fc cos ল্যামডা ইন্টু, যদি এই অ্যাঙ্গেলটা ল্যামডা হয় তাহলে আমাদের এমজি আর এফসি কস ল্যামডা এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? এদের মধ্যে এই অ্যাঙ্গেলটা হবে আমাদের স্পষ্টভাবেই 180 ডিগ্রি মাইনাস ল্যামডা। সো আমরা এখানে লিখতে পারবো 2mg fc cos lambda into cos 180 মাইনাস ল্যামডা। তাহলে এটাকে ভাঙিয়ে লিখলে আসছে mg স্কোয়ার। এবার অপকেন্দ্র বল এফসি এর ভ্যালুটা আমরা জানি m ওমেগা স্কোয়ার আর, তাই তো? তাহলে এটাকে আমরা লিখছি m ওমেগা স্কোয়ার আর cos ল্যামডা তার হোল স্কোয়ার প্লাস 2mg, সরি আমরা এটাকে লিখব মাইনাস 2mg m ওমেগা স্কোয়ার আর cos ল্যামডা ইন্টু cos ল্যামডা। এইবার এইখান থেকে একটু আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা দেখতে পাবো যে জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর cos স্কোয়ার ল্যামডা, জি এর মানটা আমরা এটা দেখতে পাবো। তাহলে এটা হলো আমাদের অক্ষাংশের সাথে বা পৃথিবীর রোটেশনের সাপেক্ষে জি এর যে পরিবর্তন সেটা। এবার এখানে আমাদের কিছু স্পেশাল কেসকে মনে রাখতে হবে। সেটা কেমন? যেহেতু ল্যাটিটিউড ল্যামডা, তাহলে আমি বলতে পারি অ্যাট পোল বা মেরুতে, মেরুতে ল্যামডার ভ্যালু কত? মেরুতে ল্যামডার ভ্যালু অবভিয়াসলি 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয় cos 90 0, তাহলে মেরুতে আমরা পাচ্ছি জি প্রাইম ইকুয়াল টু জি, বা এটাকে আমরা বলতে পারবো ম্যাক্সিমাম ভ্যালু। আর অ্যাট ইকুয়েটর বা বিষুবরেখা অঞ্চলে ল্যামডার ভ্যালু কত? ল্যামডা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? এটাকে আমরা লিখতে পারবো জি প্রাইম ইকুয়াল টু জি cos 0 মানে 1 জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, আর এটাই আমার হলো সর্বনিম্ন ভ্যালু, বা এটাকে আমরা বলতে পারি মিনিমাম ভ্যালু। ওকে, নেক্সট টপিক হচ্ছে আমাদের ওয়েটলেসনেস অ্যাট ইকুয়েটর বা নিরক্ষীয় অঞ্চলে ভারহীনতা। ওয়েটলেসনেস অ্যাট ইকুয়েটর বা নিরক্ষীয় অঞ্চলে ভারহীনতা। তাহলে নিরক্ষীয় অঞ্চলে আমরা জি এর ভ্যালু কি পেলাম? জি এর ভ্যালু আমরা পেয়েছি জি প্রাইম ইকুয়াল টু জি
মাইনাস ওমেগা স্কোয়ার আর, এটা আমরা পেয়েছি। এখন ওয়েটলেটনেস বা ভারীনতার কন্ডিশন কি হবে? ভারী অনুভব করতে গেলে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণের মান 0 হতে হবে। তাহলে এখানে প্রাইমারি কন্ডিশন বা শর্ত, দ্যাট ইজ জি প্রাইম ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশনটা আমাদের কি দাঁড়াবে? তাহলে এই ইকুয়েশনটা দাঁড়াবে 0 ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওমেগা স্কোয়ার আর ইকুয়াল টু জি। তাহলে ওমেগা ইকুয়াল টু √ওভার জি বাই আর। ওমেগা হলো আমাদের √ওভার জি বাই আর। ওকে, তাহলে সেক্ষেত্রে ওমেগার ভ্যালু কত হবে? যদি আমি ওমেগার ভ্যালু বের করতে যাই, তাহলে আমরা নর্মাল জি এর ভ্যালু আমরা জানি, এখানে অ্যাপ্রক্সিমেট করছি আমি। জি এর ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার কনসিডার করছি, আর আর এর ভ্যালু 6400 কিলোমিটার হয়। এটাকে মিটারে লিখলে 6400 ইন্টু 10 কিউব মিটার। এবার জি আর আর এর ভ্যালুকে যদি আমি এখানে পুট করে দেই, তাহলে ওমেগার ভ্যালু অ্যাপ্রক্সিমেট আসবে 1/800, যেটা অ্যাপ্রক্সিমেটলি 1.25 ইন্টু 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড। যখন আমি ওমেগার ভ্যালু পেয়েছি, সুতরাং এখান থেকে আমরা পৃথিবীর টাইম পিরিয়ড বা নিজের অক্ষের চারপাশে যে ঘূর্ণনকাল বা আহ্নিক গতির যে সময়, সেই সময়টাকেও ডিনোট করতে পারি। জানি আমরা ক্যাপিটাল টি ইকুয়াল টু 2π/ওমেগা। তাহলে এখানে যদি আমি 2 ইন্টু পাই মানে 3.14 ডিভাইডেড বাই ওমেগার ভ্যালু দ্যাট ইজ 1.25 ইন্টু 10⁻³ এটাকে যদি আমি পুট করি, তাহলে এটা অ্যাপ্রক্সিমেট আসছে 5026.5 সেকেন্ড, আর এটাকে আওয়ারে লিখলে আসছে 1.40 আওয়ার বা 1 ঘন্টা 40 মিনিট। যেটা কিনা এই টাইম পিরিয়ডটা কি? নর্মাল টাইম পিরিয়ডের 1/17 পার্ট বা 1/17 অর্থাৎ পৃথিবীর আবর্তন কাল আগে যা ছিল বা নর্মাল অবস্থায় যেটা থাকে তার 1/17 হয়ে যাবে। অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি বা ওমেগা মান 17 গুণ বৃদ্ধি পাবে। বাড়বে।